সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের প্রথম ক্লাসটি নিয়ে হাজির হয়েছি, যেটা বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এই বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদনের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা আমাদের বাংলা সম্ভারের ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রতিটা ক্লাস এবং প্রতিটা, যেমন এই নবম দশম শ্রেণী, এইচএসসি, এই অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরি প্রার্থীদের জন্য নিয়মিত ক্লাসগুলো আপলোড করে থাকি। তার ধারাবাহিকতায় একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য প্লেলিস্টের প্রথম ক্লাস বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এই বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদনের রচয়িতাকে, বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে রচনা করেছেন এই অংশটি? রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে, কোথায় থেকে? বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে আমাদের পাঠ্য বই সংকলিত হয়েছে নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে আমাদের পাঠ্য বই সংকলিত হয়েছে কি? নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে এই পাশে যে ব্যক্তিটা দেখছেন, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রবাল প্রতিম পুরুষ বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা কথা সাহিত্যের অসামান্য অবদান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমাদের বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এইটা একদম অ্যাকচুয়ালি প্রবন্ধ। এটা কি? এটা কিন্তু গল্প নয়, এটা হচ্ছে প্রবন্ধ। আর প্রবন্ধ আমরা যখন সৃজনশীলের অ্যান্সার করবো একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের এটা খুবই গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। কিভাবে দেখতে হবে? যে প্রবন্ধকে আমরা প্রবন্ধই লিখবো, গল্পকে আমরা গল্পই লিখবো, কবিতাকে আমরা কবিতাই লিখবো, উপন্যাসকে উপন্যাস, নাটককে নাটক। কারণ আমরা অনেক সময় সৃজনশীল খাতা দেখার ক্ষেত্রে দেখতে পাই যে হচ্ছে কি, যে গল্পে বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা গল্প না, সেটা প্রবন্ধ। তাই আমরা মনে রাখবো বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন এটা কোন ধরনের রচনা? প্রবন্ধ সাহিত্য। আর এই প্রবন্ধ সাহিত্য রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে আমাদের পাঠ্য বইয়ে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদনটা নেওয়া হয়েছে? সেটা হচ্ছে বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে। কোথায় থেকে? বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা প্রথম জানতে গেলে তিনি দেখতে পাই তার হচ্ছে কি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ ছিলেন। একাধারে তিনি সাহিত্যিক, দার্শনিক এবং শিক্ষাবিদ ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 26শে জুন 1838 খ্রিস্টাব্দে। 26শে জুন 1838 খ্রিস্টাব্দে। বাংলা সেটা 1300 আষাঢ়, মানে 13ই আষাঢ় 1245 বঙ্গাব্দ। বাংলায় কত? 13ই আষাঢ় 1245 বঙ্গাব্দ। তার জন্মস্থান ছিল পশ্চিমবঙ্গের, ভালো করে একটু দেখেন, তার জন্মস্থান ছিল পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন কোথায়? জন্মগ্রহণ করেন 24 পরগনার কাঁঠালপাড়া গ্রাম, পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রাম। তিনি মৃত্যুবরণ করেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন 8ই এপ্রিল, বহুমূত্র রোগের কারণে মৃত্যুবরণ করেন। এখন অ্যাকচুয়ালি আমরা বহুমূত্র রোগ শব্দের বাংলা শব্দ তো বুঝতে পারি না। বহুমূত্র রোগের আরেকটা নাম হচ্ছে ডায়াবেটিস, যেটাকে আমরা বলি ডায়াবেটিস, তার বাংলা নাম হচ্ছে বহুমূত্র রোগ। এই বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন আমাদের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে মৃত্যুবরণ করেন দেখছি? 1894 খ্রিস্টাব্দের 8 এপ্রিল মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্রের পিতার নাম ছিলেন যাদবচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের পিতা ছিলেন যাদবচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর তার মাতা ছিলেন দুর্গা সুন্দরী দেবী। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অসামান্য একজন সাহিত্যিক। তার আরো কিছু বিষয় আমরা এখানে দেখবো। সেটা হচ্ছে তার পেশা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। আজকে আমরা যাদের কালেক্টর বলি বা হচ্ছে কি, যে জেলা প্রশাসক বলি, তাদেরকে বলা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট। এই ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি যশোর, খুলনা, মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর, বারাসাত, হাওড়া, আলিপুর সহ প্রভৃতি স্থানে তিনি কর্মরত ছিলেন তার ম্যাজিস্ট্রেট হিসেবে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে যে তথ্যটা, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম যে পত্রিকা ছিল তার নাম হচ্ছে, এই বাংলা সাহিত্যের প্রথম যে পত্রিকার নাম ছিল তার হচ্ছে কি, যে দিগদর্শন। ঠিক আছে? এবং এটা ছিল ব্রিটিশদের পরিচালিত, বা ব্রিটিশরা বা ইংরেজরা প্রকাশ করেছিল এই পত্রিকা। বাঙালিদের মধ্যে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম পত্রিকা, বাঙালিদের মধ্যে বা বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। সাহিত্য পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। আর এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ করেনও বঙ্কিমচন্দ্র, তিনিই ছিলেন সম্পাদক। মনে রাখবেন, বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। আর এই বঙ্গদর্শন পত্রিকার হচ্ছে কি, প্রকাশ হয় কত সালে? 1872 খ্রিস্টাব্দে। আর প্রকাশ করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরেও আরো যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, কমলাকান্ত কার ছদ্মনাম ছিলেন? বারবার এই প্রশ্নটা আসতে দেখা গেছে এসএসসি বোর্ড পরীক্ষায় এবং
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে কমলাকান্ত, কার ছদ্মনাম? কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, বলা হচ্ছে কমলাকান্তকে। তারপরে দেখেন খেতাব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটা খেতাব ছিল। একটা ছিল হচ্ছে সাহিত্য সম্রাট, আমরা একটু লক্ষ্য করি এখানে, যেটা হচ্ছে কি প্রথমটা দেখতে পাই কি সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হতো সাহিত্য সম্রাট। তো এই সাহিত্য সম্রাট উপাধিটা বঙ্কিমচন্দ্রকে কে দিয়েছিলেন? বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট উপাধি দিয়েছিলেন সাহিত্য রসবোদ্ধারা, বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট উপাধি দিয়েছিলেন। আরেকটি উপাধি, আরেকটি হচ্ছে কি যে উপাধি ছিল, যেটা হচ্ছে কি ঋষি। হিন্দু ধর্মীয় অনুরাগীরা তাকে ঋষি উপাধি দিয়েছিলেন। হিন্দু ধর্মীয় অনুরাগীরা তাকে কি করছেন? ঋষি উপাধি দিয়েছিলেন। আর সে যখন কালেক্টর ছিলেন, এই কালেক্টর থাকাকালীন সময়ে ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন। ব্রিটিশ সরকাররা তাকে কোন উপাধি দিয়েছিলেন? রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ তিনটা তথ্য পেয়েছি। সেই দিনটা কি, তিনি ছিলেন পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার প্রথম প্রকাশিত পত্রিকাটাই ছিল বাংলা সাহিত্য, প্রথম সাহিত্য পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর ছদ্মনাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত। এরপরে বঙ্কিমচন্দ্রের খেতাব ছিল সাহিত্য সম্রাট। সাহিত্য রসবোদ্ধারা বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট উপাধিতে দিয়েছেন। হিন্দু অনুরাগীরা বা হিন্দু ঋষিরা বঙ্কিমচন্দ্রকে খুব পছন্দ করতেন, তারা দিয়েছিলেন ঋষি উপাধি দিয়েছিলেন। আর রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময়ে তার অসামান্য কিছু অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন। তার শিক্ষা জীবন, এবং বলা হয় বঙ্কিমচন্দ্রকে বলা হয় প্রথম বাংলা সাহিত্যের, বাংলা বা কলকাতার প্রথম হচ্ছে কি যে মানে এই উচ্চ শিক্ষিত ব্যক্তি বলা হয় বঙ্কিমচন্দ্রকে। এই বঙ্কিমচন্দ্র এন্ট্রান্স মাধ্যমিক বা আমরা এসএসসি যেটাকে বলি সেটাকে বলা হয় এন্ট্রান্স। 1857 সালে এন্ট্রান্স পাস করতেন, উচ্চ মাধ্যমিক পাস করছেন পরের বছরে 1858-তে। আর উচ্চতর বিএল ডিগ্রি পাস করছেন কত সালে? 1859 খ্রিস্টাব্দে তিনি বিএল ডিগ্রি পাস করছেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে, আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক। এখন বঙ্কিমচন্দ্র তৎকালীন সময়ে এই যে মানে উচ্চ মাধ্যমিক মানে এন্ট্রান্স পাস করার পরে 12 টাকা বৃত্তি পেয়েছিলেন। মানে তৎকালীন সময়ে 12 টাকা বৃত্তি মানে অনেক টাকা বৃত্তি, কিন্তু তার এই 12 টাকা বৃত্তি পেয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তার অসামান্য একটি অবদান, সেই অবদানটা কি নীলকরদের অত্যাচার দমন করেন। নীলকরদের কি করেন? অত্যাচার দমন করেন। মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুলনায় নীলকররা ছিল, যারা নীলকর কারা ছিল বলা হতো ব্রিটেনের বা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা নীল চাষে বাধ্য করতেন তাদেরকে নীলকর বলে। তো এই নীলকররা যে কৃষকদের উপরে দমন পীড়ন অত্যাচার করতেন, এই অত্যাচার দমন করেছিলেন খুলনায় কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যে আমরা প্রথম যে বিষয়গুলো দেখলাম, এটা গুরুত্বপূর্ণ। আরো দুইটা তথ্য আমাদের বঙ্কিমচন্দ্র সম্পর্কে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি তথ্য হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা। উপন্যাসটা আমরা দেখবো আমাদের যখন সাহিত্যকর্ম সম্পর্কে পড়তে যাব। আর এর কারণেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যে উপন্যাসের জনক। বাংলা সাহিত্যে উপন্যাসের জনক, বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যে। আর তার রচিত প্রথম উপন্যাসটা ছিল দুর্গেশ নন্দিনী, আমরা দেখব। এবং তারপরেও আরো বঙ্কিমচন্দ্রের আরো দুইটা কাজ ছিল। বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রবন্ধ রচনা করেন তিনি। বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রবন্ধ রচয়িতা। তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রবন্ধের রচয়িতা। তার কারণে তাকে হচ্ছে বাংলা প্রবন্ধের জনকও বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা প্রবন্ধের জনক বলা হয়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যেগুলো আমার বারবার পরীক্ষায় আসে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা, বঙ্কিম শব্দের অর্থ কি বাঁকা, আর চন্দ্র শব্দের অর্থ চাঁদ, বঙ্কিমচন্দ্র শব্দের অর্থ হচ্ছে বাঁকা চাঁদ। এই বঙ্কিমচন্দ্র যে বাঁকা চাঁদ, এই প্রশ্নটা একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কি? তো বঙ্কিম মানে বাঁকা, তার মানে তার বিপরীত শব্দ কি সোজা, কিন্তু অপশনে অ্যাকচুয়ালি সোজা শব্দটাই ছিল না, একটা শব্দ ছিল রিজু, রিজু মানে কি সোজা। তাই আমাদের রাইটারদের ইন্টারমিডিয়েটে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা এমন ভাবে পড়বো যাতে অ্যাডমিশনে গিয়ে নতুন করে আমাদের পড়া বিষয়গুলো আবার পড়া না লাগে। তাই বঙ্কিমচন্দ্র থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলোর মধ্যে অন্যতম বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক তিনিও তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। আর এই যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র, এবং প্রথম হচ্ছে কি যে প্রবন্ধের জনক কি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র সাহিত্যকর্মগুলো আমরা একটু যদি দেখি, তিনি বাংলা সাহিত্যে অসামান্য অবদান এবং তার সাহিত্যগুলো বিচিত্র ধরনের, বিভিন্ন সময় বিভিন্ন ও হচ্ছে কি যে ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে তার সাহিত্যগুলো রচনা করা। তার মধ্যে তার সাহিত্যকর্মের মধ্যে আমরা প্রথম যে সাহিত্যকর্মটা দেখতে পাই সেটা হচ্ছে উপন্যাস। তো এই উপন্যাসটা আমরা মনে রাখার জন্য এখানে দেখছি যে বাংলা সম্ভারের টনিক, টনিক শব্দটা আমরা ব্যবহার করছি টেকনিক বোঝাতে, বা টনিক শব্দের অর্থ হচ্ছে সিরাপ বোঝায়। যে বাচ্চারা তো ছোট শিশুদের তো কি খাওয়ানো হয় না, ট্যাবলেট খাওয়ানো হয় না, বা অনেক বড়রা আছে যারা হচ্ছে কি যে বড়ি খেতে বা ট্যাবলেট খেতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো তারা কিন্তু আবার সিরাপটা ঠিকই খায়। তো আপনি যে কোনো ভাবে হোক আপনার রোগ সারবে যদি বাংলা সাহিত্য বুঝতে চান আপনি, বা বাংলা ব্যাকরণ বুঝতে চান বাংলা সম্ভারের টনিকের মধ্য দিয়ে। তাই নো টেনশন প্লিজ অ্যাটেনশন, শীত গ্রীষ্ম বর্ষা টনিকেই ভরসা। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে উপন্যাসগুলো মনে রাখার টনিকটা কি দেখেন, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্র যুগের রাজা, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্র যুগের রাজা। তো দ্বারা আমরা কি মনে রাখতে পারি, রাজসিংহ। এই রাজসিংহ হচ্ছে কি যে ঐতিহাসিক একটা চরিত্র, যেখান থেকে তিনি উপন্যাসটা রচনা করেছেন সীতারাম। এই সীতারাম তার হচ্ছে কি সী দিয়ে মনে রাখবো আনন্দমঠ। মনে রাখবেন ঐতিহাসিক উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস হচ্ছে আনন্দমঠ। স্বদেশী আন্দোলন বা যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয় যেটা, সেই বিদ্রোহ আন্দোলনকে কেন্দ্র করে লেখা আনন্দমঠ। কপাল কুণ্ডলা মনে রাখবেন বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্স ধর্মী, কি ধর্মী, রোম্যান্স, প্রথম রোম্যান্স ধর্মী উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্স ধর্মী উপন্যাস কপালকুণ্ডলা। বিতে বীজবৃক্ষ, এই বীজবৃক্ষ উপন্যাসটা হচ্ছে কি যে মানে স্বদেশী আন্দোলন নিয়ে লেখা বা ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে লেখা বীজবৃক্ষ উপন্যাসটা। ওই যে একটা বিখ্যাত গান রয়েছে না ভারতের, বন্দে মাতারাম, এই বন্দে মাতারাম গানটা কিন্তু এই বীজবৃক্ষের হচ্ছে উপন্যাসের গান। তারপরে দেখেন তার যেটা রয়েছে রাতে, যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি যে রাধা রানী, রাতে কি রাধা নাতি, ইতে ইন্দিরা, আর কতে কৃষ্ণ কান্তের উইল, কৃষ্ণ কান্তের উইল, আধুনিক একটি খুব সুন্দর উপন্যাস। আর দুর্গেশ নন্দিনী, এই মনে রাখবেন দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি দুর্গেশ নন্দিনী। মতে মৃণালিনী, দেতে দেবী চৌধুরানী, তারপরে রাতে রাজনী, চতে চন্দ্রশেখর, আর হচ্ছে কি যে যতে যুগলঙ্গরি, আর আমাদের রাজতে রয়েছে রাজমোহনস ওয়াইফ, একমাত্র ইংরেজি গ্রন্থ বঙ্কিমচন্দ্রের রচিত, সেটা হচ্ছে কি রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলো আমরা মনে রাখবো কিভাবে, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের টনিকটা দেখেন সাম্যবাদী, প্রবন্ধের টনিকটা দেখেন একটু, সাম্যবাদীরা লোক রহস্য ও বিজ্ঞান রহস্যে বিবিধ প্রবন্ধের বিবিধ সমালোচনা করে কমলাকান্তের দপ্তরে বঙ্গদেশের কৃষকেরা কৃষ্ণ চরিত্রের ধর্মতত্ত্ব অনুশীলন করে। তো আমরা মনে রাখবো কিভাবে, এই সাম্য একটি, তারপরে দেখেন লোক রহস্য একটি, বিজ্ঞান রহস্য একটি, আর এই যে বিবিধ প্রবন্ধ। এই বিবিধ প্রবন্ধ বলতে আমরা বোঝাচ্ছি যে বিবিধ প্রবন্ধ যেটা থেকে আমাদের পাঠ্য বইয়ে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন গ্রন্থটি প্রবন্ধটি নেওয়া হয়েছে। তারপর আরেকটা রয়েছে হচ্ছে বিবিধ সমালোচনা। তারপর কমলাকান্তের দপ্তর, এই কমলাকান্তের দপ্তর বাংলা সাহিত্যের অসামান্য এক সংযোজন বঙ্কিমচন্দ্রের। কমলাকান্তের দপ্তর এখানে ব্যঙ্গ এবং ব্যঙ্গাত্মক এবং হাস্যরসাত্মকের মধ্য দিয়ে কি করা হয়েছে, সমাজের বিভিন্ন মানে হচ্ছে কি জেগে বসে সংস্কার কুপ্রথা এবং শাসন অপশাসনকে তুলে ধরা হয়েছে। তারপরে বঙ্গদেশের কৃষক কৃষ্ণচরিত ধর্মতত্ত্ব ও অনুশীলন, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এগুলো হচ্ছে প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একমাত্র হচ্ছে কি যে কাব্যগ্রন্থ হচ্ছে ললিতা তথা মানুষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একমাত্র কাব্যগ্রন্থের নাম কি, ললিতা তথা
মানুষ। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যগুলো আমরা এখান থেকে দেখলাম, এবং এখান থেকে বিগত বছর বারবার আমাদের প্রশ্ন আসতে দেখা গেছে এইচএসসি বোর্ড পরীক্ষায় এবং হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে বঙ্কিমচন্দ্র রাইটার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখবো আমাদের যেখান থেকে নেওয়া হয়েছে এই যে বাংলা নব্য লেখক দিগের প্রতি প্রবন্ধটা যেখান থেকে নেওয়া হয়েছে, বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়, খুব গুরুত্বপূর্ণ, প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। সালটা কত ছিল? সালটা 1855 সালে প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। পরে এটি বিবিধ প্রবন্ধ গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। পরে এটি কি কোন কোথায় অন্তর্ভুক্ত করা হয়? বিবিধ প্রবন্ধ গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। তো দেখেন আমরা এখানে যে বিষয়টা, এখানে তিনটা বিষয় আমরা এখানে লক্ষ্য করেন। তিনটা বিষয়টা কি? এইটা একটা পত্রিকায় প্রকাশিত হয়, বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটা সর্বপ্রথম পত্রিকায় প্রকাশিত হয়, তার নাম প্রচার পত্রিকা। প্রকাশ সালটা কত? 1885 সালে প্রকাশিত হয়। আর তার এটা পরবর্তীতে গ্রন্থভুক্ত করা হয় কোনটা? বিবিধ প্রবন্ধ। আর এই যে ভাই বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তো আমরা এই যে যেখান থেকে নেওয়া আমরা বিষয়টা দেখলাম, এবার আমরা মূল পাঠ বিশ্লেষণ বা পাঠ আমরা আলোচনা। তো আমরা এখন মূল পাঠ বিশ্লেষণ করব। মূল পাঠ বিশ্লেষণে এখানে আমাদের পাঠ্য বইয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদনে আমাদের এখানে 13টা পয়েন্ট দেওয়া আছে দেখি আমরা, কিন্তু আমাদের আসল বঙ্কিমচন্দ্র যে হচ্ছে প্রবন্ধটা সেখানে 12টা পয়েন্ট। অ্যাকচুয়ালি কোনো অংশ বাড়ায়নি বা কোনো অংশ কমায়নি, 12 নম্বর পয়েন্টটাকেই দ্বিখণ্ডিত করে আমাদের পাঠ্য বই বা এনসিটিভি এই 13টা পয়েন্ট আকারে উল্লেখ করেছে। তো আমরা দেখবো এখানে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে যেটা লিখছে সেটা হচ্ছে যশের জন্য লিখবে না। প্রথম আমরা যে শব্দটা পাই সেটা দেখেন কি? যশ। এই যশ শব্দের অর্থটা কি? যশ শব্দের অর্থ হচ্ছে খ্যাতি। যশ শব্দের অর্থ কি? খ্যাতি। তাহলে আমাদের বলছে খ্যাতির জন্য লিখতে না করছে। এখন বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন শব্দের মানে এটা শুনে তো আপনি এমনিই বুঝতে পারছেন যে বাংলার যে নতুন লেখকরা আসছে এই নতুন লেখকদের কি কি করতে হবে কি কি করতে হবে না, বঙ্কিমচন্দ্র সেই কথাটাই বলছেন। তো দেখেন আমাদের প্রথমে যেটা বলছে যে কিসের জন্য লিখতে না করছে? যশের জন্য লিখতে না করছে। তা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনা আপনি আসবে। লেখা ভালো হইলে কি হবে? যশ আপনা আপনি আসবে। মানে খ্যাতির জন্য লিখতে আমাদের নিষেধ করছেন। যদি আমরা খ্যাতির জন্য লিখি তাহলে আমাদের খ্যাতিও আসবে না, লেখাও ভালো হবে না। তার কারণে আমাদের এখানে বলছে যে লেখা এমনি এমনি লেখা ভালো হলে খ্যাতি এমনি এমনি আসবে। তারপরে টাকার জন্য লিখতে না করছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীতে কি বলছেন এখানে দেখেন, বঙ্কিমচন্দ্র এখানে বলছেন টাকার জন্য লিখতে না করছেন। তো এখানে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কিসের জন্য লিখতে না করছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টাকার জন্য আমাদের লিখতে না করছেন, যারা লিখে আমরা টাকা পয়সা কামাই করব বা আমাদের লেখা প্রকাশিত হয়ে আমি ইনকাম করব সেটা দিয়ে, এটা বঙ্কিমচন্দ্র না করছেন। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং তাদের টাকাও পায়, এবং কি পায়? টাকাও পায়। আমরা তো ইউরোপ বা পাশ্চাত্যকে সবসময় ফলো করি, তো ইউরোপে কিন্তু টাকার জন্য লেখে এবং তারা টাকাও পায় এবং লেখার মানটাও কি হয়? তাদের ভালো হয়। কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই, মানে আমাদের সাহিত্য এখনো ইউরোপীয় সাহিত্যের মতো বা ইংরেজি যে সাহিত্যগুলো রয়েছে সেরকম সমৃদ্ধ অর্জন করতে পারি নাই যে আমরা সাহিত্য লিখে টাকা অর্জন করব। তার কারণে আমাদের এখানে বলছে যে আমাদের এখনো সেই দিন হয় নাই। সেই দিন কোন দিন? যে টাকার জন্য লিখলে লেখা মান ভালো হবে এবং টাকাও পাওয়া যাবে। এখন অর্থের উদ্দেশ্য লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তে প্রবল হইয়া পড়ে। লোকরঞ্জন প্রবৃত্ত, এখানে অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জনের প্রবৃত্ত হইয়া পরে। এখন লোকরঞ্জনের প্রবৃত্তটা কি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন এখানে আমাদের লেখক বলছে কি যে এখন যদি আমরা টাকার জন্য লিখতে চাই, লক্ষ্যে আনন্দ দেওয়া, লোককে কি হবে? আনন্দ দেওয়া হবে, আনন্দ দেওয়া। লোকরঞ্জন বলতে কি বোঝানো হচ্ছে? আনন্দ দেওয়া। তাহলে কথাটা হচ্ছে এমন যে তাহলে কি সাহিত্য কি লোককে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে রচনা হবে না? কিন্তু প্রমোদ চৌধুরী বলছে সাহিত্যের আসল উদ্দেশ্য হচ্ছে কি? মনোরঞ্জন করা। আসল উদ্দেশ্য কি? মনোরঞ্জন করা। ঠিক আছে, এখন দেখেন আনন্দ দেওয়া। তো এখানে বঙ্কিমচন্দ্র কি বলছে? লোকরঞ্জন করতে গেলে আমাদের সাহিত্য কি হবে? তার সাহিত্য গুণের হানি ঘটবে, তারপরে প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগকে দেশের সাধারণ পাঠকদের রুচি এবং শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে সেই রচনা বিকৃত বা অনিষ্টকর হইয়া উঠে। আমরা তো লোকরঞ্জন করতে যাব, কিন্তু আমাদের সমাজ তো তৎকালীন সময়ে বা ব্রিটিশ ভারতীয় সমাজ তো সুশীল বা অত শিক্ষিত হয়নি যে সমাজের জন্য আমি লিখলে সেটা সাহিত্য গুণ সমৃদ্ধই লেখা হবে। আমাদের সমাজ তৎকালীন সময় নিম্নগামী, তৎকালীন সময়ে অনেক অশিক্ষিত বা আধা শিক্ষিত মানুষের বেশি ছিল। তার কারণে তাদের যদি মনোরঞ্জন করতে যাই তাহলে তো তাদের সবার চিন্তা ভাবনা তো সাহিত্যিক চিন্তা ভাবনা না। তো তাহলে তখন তাদের মনোরঞ্জন করতে গেলে আমাদের সাহিত্যটা কি হবে? তার সাহিত্য গুণ হারাবে। বঙ্কিমচন্দ্র এখানে এই কথাটাই বলছে। আমরা পরবর্তীতে যেটা দেখবো, যদি মনে এমন বুঝতে পারেন যে লিখিয়া দেশ এবং মনুষ্য জাতির মঙ্গল হইবে। মঙ্গল বলতে কি বোঝানো হচ্ছে এখানে? এখানে মঙ্গল বলতে আমাদের বোঝাচ্ছে উপকার হবে। কি হবে? উপকার হবে।
দেশ এবং মানুষ্য জাতির কি হবে? উপকার, উপকার বা ভালো হবে, উপকার বা ভালো যদি হয়, উপকার বা যদি কি হয়? ভালো হয়, তাহলে আপনি কি করেন? লেখেন। অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারবেন, তবে অবশ্যই লিখবেন যাহার উদ্দেশ্য লেখা তাহাদিগকে, মানে যাহারা অন্য উদ্দেশ্যে লেখে তাহাদিগকে যাত্রাওয়ালা। ভালো করে দেখেন শব্দগুলো, যাত্রাওয়ালা। তাহাদেরকে কি কাদের সাথে তুলনা করছে লেখক এখানে? তাহাদেরকে তুলনা করছে যাত্রাওয়ালাদের সাথে। কার কথা বলছে এখানে? যাত্রাওয়ালাদের প্রভৃত নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা হয়। এখন তো যাত্রা অ্যাকচুয়ালি কি? যাত্রাটা হচ্ছে মানে ওই যে গ্রামগঞ্জে যে মেলাগুলো হয়, মেলাগুলোতে যে মঞ্চ অভিনয়গুলো হয়, এগুলোকে যাত্রা বলে। এখন এই যাত্রার অভিনয়গুলো কি সাহিত্য? আপনি যখন যাত্রা দেখবেন আপনি হাসবেন, আপনি হচ্ছে কি যে আনন্দিত হবেন, আপনি মানে উৎফুল্ল অনুভব করবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি চিন্তা করতে গেলে দেখবেন সেখানে কোনো কাহিনী ছিল না, সেখানে কোনো সাহিত্য ছিল না, সেখানে কোনো মর্মবাণী ছিল না। এইটা লেখক আমাদের এখানে যাত্রাওয়ালাদের যে সাহিত্যের কথা বলছে সেটাকে বলা হচ্ছে মানে দৃশ্যপটহীন। কি বলছে এখানে লেখক? দৃশ্যপট, দৃশ্যপটহীন, দৃশ্যপটহীন মঞ্চা অভিনয়, মঞ্চ অভিনয়, দৃশ্যপটহীন মঞ্চ অভিনয়। তো এখানে যাত্রাওয়ালা বলতে আমাদের লেখক বোঝাচ্ছেন দৃশ্যপটহীন মঞ্চ অভিনয় প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সাথে গণ্য করা হয়, যাহারা অসত্য, ভালো করে নোট করবেন, অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহাদের উদ্দেশ্য, তা সেই সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে, হিতকর হইতে পারে না। হিতকর বলতে বোঝানো হচ্ছে সাহিত্য সমৃদ্ধ, গুণ সমৃদ্ধ হতে পারে না। সুতরাং তাহা একবারে পরিহার্য, তাহা একবারে কি? পরিহার্য। শব্দটা সঠিক বানানটা হবে এমন, তাহা একবারে কি করতে হবে? পরিহার্য। সত্য এবং ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, সত্য এবং ধর্মই কি সাহিত্যের উদ্দেশ্য। সত্য বলতে কি বোঝানো হচ্ছে? নৈতিক এবং ধার্মিক আলোচনা, নৈতিক এবং ধার্মিক আলোচনাই হচ্ছে সাহিত্যের প্রধান উদ্দেশ্য। এখানে লেখক বোঝাতে চাচ্ছে নৈতিক এবং ধার্মিক আলোচনাই সাহিত্যের প্রথম উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারা মহাপাপ। অন্য উদ্দেশ্য বলতে কি? মানুষের মনোরঞ্জন করা, অর্থের চিন্তা করা, যশের জন্য, এই সকল উদ্দেশ্যে লেখাধারা কি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি কার সাথে তুলনা করছে? মহাপাপের সাথে তুলনা করছে। যাহা লিখিবেন তাহা হঠাৎ করে ছাপাইবেন না। বঙ্কিমচন্দ্র আরেক কথা বলছে, কি বলছে? যাহা লিখবেন তাহা হঠাৎ করে ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধিত করিবেন, না হইলে দেখিবেন প্রবন্ধের অনেক দোষ আছে। বা কাব্য, নাট্য, উপন্যাস দুই এক বছর ফেলিয়া রাখা, তারপরে সংশোধন করিলে বিশেষ উৎকর্ষতা লাভ করে। তার মানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যা লিখবেন লেখার সাথে সাথে সেগুলো প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে কি হবে? সেখানে ভুল ত্রুটিগুলো ধরা পড়ে না, কিন্তু সেটা যদি কিছুকাল ফেলে রাখা হয়, তাহলে সেটা সাহিত্য পরে এক বছর পরে বা কিছুদিন পরে যখন আপনি আবার পাঠ করবেন, তখন আপনার চিন্তাধারা আবার পরিবর্তন হবে, তখন সেগুলোতেই, সেই রচনাগুলোতে নতুন কিছু সংযোজন, আগের কিছু বিয়োজন করলে কি হবে? সাহিত্য গুণ, রস এবং এগুলো বৃদ্ধি পাবে। বঙ্কিমচন্দ্র তার কারণেই বলছে সাহিত্য হঠাৎ করে ছাপাইতে না করছে। যাহারা সাময়িক সাহিত্য, এখন এই যে দেখেন এখানে আমরা যেটা দেখছি যে সাময়িক সাহিত্যটা কি স্যার? সাময়িক সাহিত্যটা হচ্ছে, সাময়িক সাহিত্য বলতে আমাদের এখানে বোঝাচ্ছে যে সাময়িক পত্রিকাগুলো আছে না, এই সাময়িক পত্রিকাগুলোকে আমাদের সাময়িক সাহিত্য বলা হচ্ছে। সাময়িক পত্রিকা বলতে বোঝানো হচ্ছে যে পত্রিকা, সাময়িক পত্রিকা, সাময়িক পত্রিকা, এই সাময়িক পত্রিকাকে বলা হচ্ছে সাময়িক সাহিত্য। তো এই আমাদের পত্রিকাতে তো আমাদের বিভিন্ন ধরনের প্রবন্ধ প্রকাশ পাই, কখনো কবিতাও প্রকাশ পাই, এগুলোকে বলে সাময়িক পত্রিকা। তো তার কারণে বলছে যাহারা সাময়িক পত্রিকায় সাহিত্য ও কাব্যে ব্রত, তাহাদের পক্ষে নিয়ম রক্ষা ঘটিয়া উঠে না, কারণ তাদের তো প্রতিনিয়ত লিখতে হয়, যখন যেটা লেগে তখন সেটা ছাপাই, আর পত্রিকার জন্যই তাদের অ্যাকচুয়ালি লেখাটা। এর জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনীতকর। তার মানে লেখকের পক্ষে খারাপ কোনটাকে বলছে? যে সাময়িক সাহিত্যটাকে লেখকের পক্ষে খারাপ বলছে, অবনীতকর বলছে এখানে। পরবর্তীতে দেখেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। হস্তক্ষেপ দ্বারা এখানে কি বোঝাচ্ছে? হাত দেওয়া যায়। যে বিষয়ে জানে না সে বিষয়ে সে হস্তক্ষেপ করা কি? এই অকর্তব্য, মানে সেটা করা উচিত নয়। একটা সোজা কথা, এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটা রক্ষিত হয় না। কিন্তু সাময়িক সাহিত্যে কি হয়? পত্রিকায় প্রকাশের জন্য পত্রিকার সম্পাদকরা যে যাকে ইচ্ছা তাকে দিয়ে বিভিন্ন সাহিত্য রচনা করায়,
তো এখানে যে যেটা পারে না তাকেও সেই সাহিত্যটা রচনা করতে দেওয়া হয়। তার কারণে প্রমোদ চৌধুরী বঙ্কিমচন্দ্র এখানে এই কথাটা বলছেন যে সাময়িক সাহিত্যে এইটা করা হয়, মানে যার যে বিষয়ে অগ্রাধিকার বা জ্ঞান নাই তাকে সেটা রচনা করতে বলা হয়। তারপরের বিষয়টা দেখেন, এখানে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তা আপনা আপনি প্রকাশ পাইবে। তাহলে কি প্রকাশের চেষ্টা করতে না করছে? বিদ্যা প্রকাশের চেষ্টা। বিদ্যা বলতে কি? নিজেকে জ্ঞানী ভাবে জাহির করা, নিজেকে কি নিজেকে নিজেকে জ্ঞানী ভাবে জাহির করা, নিজেকে জ্ঞানী ভাবে জাহির করা, জ্ঞানী ভাবে তুলে ধরা। তো এখানে লেখক বলছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, তার মানে নিজেকে জ্ঞানী ভাবে প্রকাশ করার চেষ্টা করিবেন না। বিদ্যা থাকিলে তা আপনি আপনি প্রকাশ পাই, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠককে অতিশয় বিরক্ত এবং রচনার পরিপাট্যে বিশেষ হানিকর। মানে হানিকর বলতে এখানে বোঝানো হচ্ছে ক্ষতিকর। এখানে কি বোঝাচ্ছে? হানিকর বলতে এখানে লেখক আমাদের বোঝাচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর। ঠিক আছে, যে এই বিদ্যা প্রকাশের চেষ্টা করাটা ক্ষতিকর। এখানে প্রবন্ধে ইংরেজি, ইংরেজি, সংস্কৃত, ফার্সি, জার্মানি, কোটেশন, একটা শব্দ দেখেন কোটেশন। কোটেশন বলতে আমাদের কি বুঝি? কোটেশন বলতে বুঝি উদ্ধৃতি, উদ্ধৃতি। এই উদ্ধৃতি ব্যবহার করতে, যেমন আমরা ইংরেজি সাহিত্য থেকে, সংস্কৃত সাহিত্য থেকে, ফার্সি সাহিত্য, জার্মানি সাহিত্য থেকে বিভিন্ন সাহিত্যিকের কোটেশন ব্যবহার করি। এই কোটেশন ব্যবহার করাটা করতে না বেশি দেখতে পাই। যে ভাষায় আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সেই ভাষা হইতে কদাচিৎ উদ্ধৃতি ব্যবহার করিবেন না। কদাচিৎ মানে হচ্ছে কখনোই, কখনোই ব্যবহার করিবেন না, কখনোই সে কি ব্যবহার করবেন না? অন্যের সাহিত্য থেকে উদ্ধৃতি ব্যবহার করবেন না। তারপরে দেখেন একটা শব্দ অলংকার, তারপরে কি একটা শব্দ দেখেন অলংকার। কি বলছে এখানে? অলংকার বলছে। অলংকার বলতে কি বোঝানো হচ্ছে? সৌন্দর্য। অলংকার বলতে বোঝানো হচ্ছে কি? সাহিত্যিক, সাহিত্যিক সৌন্দর্য, সাহিত্যিক কি সৌন্দর্য। এই সাহিত্যিক সৌন্দর্যের প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবে না, হইবে না। মানে আমি যে সাহিত্যের সৌন্দর্য বেশি বাড়াবো বা সাহিত্যের মধ্যে রস বৃদ্ধি করব, হাসি ঠাট্টা তামাশার কথা প্রয়োগ করব, এগুলোর জন্য চেষ্টা করা যাবে না। স্থানে স্থানে অলংকার, এখানে বলছে কি দেখেন, বলছে হচ্ছে স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকিলে তা প্রয়োজন মতো আপনা আপনি আসিয়া পৌঁছাবে, ভান্ডারে না থাকিলে মাথা উঠলেও আসবে না। তার মানে লেখক এখানে বলতে চাচ্ছে যে এগুলো লেখার ক্ষেত্রে বা লেখা জমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু লেখকের কাছে যদি না থাকে তাহলে সেটা মাথা খুঁটলেই আসবে না। লেখকের মধ্যে যদি থাকে সেটা আপনা আপনিই আসবে, এটা লেখককে আনার চেষ্টা করার দরকার নেই। তার বলছে অবসর বা শূন্য ভান্ডার, মানে অসময়ে বা শূন্য ভান্ডারের অলংকার প্রয়োগ বা রসিকতার চেষ্টার মতো কদার্য। কদার্য বলতে কি? খারাপ, খারাপ আর কিছু নেই। মানে এই যে মানে যেখানে সেখানে অলংকার রসিকতা আনার চেষ্টা করা, এই আনার চেষ্টা করাটা কি হচ্ছে কদার্য, বা সেটা খারাপ কিছু নেই। পরবর্তীতে দেখেন যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড়ই সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। এই কেমন ধরনের কথা বলছে? যে সাহিত্য মানে রস অলংকার বৃদ্ধি করার ক্ষেত্রে বা রসিকতা আনার ক্ষেত্রে অলংকার দরকার, আবার সেই অলংকারটা যেখানে ভালো লাগছে সেখানে কাটিয়া দেয়া দিবে, বোধ করেই সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন একটা বিধি, এটা প্রাচীন একটা নিয়ম ছিল। তো বঙ্কিম কি বলছে সে কথা আমি বলি না। তার মানে যেখানে সুন্দর লাগে সেখানে রেখে দিতে হবে, সেখানে আমি কাটতে বলি না। কিন্তু প্রাচীন একটা রীতি ছিল কি, সেগুলো কেটে দিতে হবে, কিন্তু এটাকে বঙ্কিম কি করছে? কাটতে না করছে। কিন্তু আমার পরামর্শ, এই যে স্থানটি বন্ধু বর্গকে বন্ধুবর্গকে কি বলছে এখানে? পুনঃ পুনঃ। পুনঃ পুনঃ বলতে কি বোঝানো হচ্ছে? যে বারবার, বারবার। পুনঃ পুনঃ বলতে বোঝানো হচ্ছে বারবার। এই বারবার কি করতে হবে সেটা বন্ধুদেরকে কি করতে বলছে? পড়িয়া শোনাইবে। যদি ভালো না হইলে ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজের আর উহা ভালো লাগিবে না, বন্ধুদের বর্গের নিকট লজ্জা করিবে, ও তখন উহা কাটিয়া দিবে। মানে আমাদের বলছে যে আপনি একটা অলংকার প্রয়োগ করেছেন, আপনি একটা লেখা লিখেছেন, সেটা বন্ধুদের বারবার পাঠ করে শোনাবেন। আপনার যদি বারবার পাঠ করে শোনাতে ভালো লাগে তখন আপনি মনে করবেন লেখাটা ভালো, আর যদি বারবার উপরে পাঠ করে ভালো না লাগে তাহলে আপনি সেটা কেটে দিবেন এবং বন্ধুরাও সেটা শুনবে না আর তখন। তো তারপরে দেখেন সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। তাহলে লেখক এখানে কি বলছে? সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কাকে বলছে? সরলতাকে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার, মানে সোজা সাপটা ভাষায় মানুষের মনের ভাব প্রকাশ করা। সাহিত্যের
লেখার প্রধান উদ্দেশ্য কি? লেখক কি বলতে চাচ্ছে সেটা বোঝানো, তাই তো? তো এখানে লেখক কি বোঝাতে চাচ্ছে সেটা সবচেয়ে সোজা সাপটা ভাষায় বলতে পারলেই সেটা সাহিত্যিক জ্ঞান সমৃদ্ধ হয়। তেমন এটাই বলছে, যিনি সোজা কথায় আপন মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। লেখার উদ্দেশ্য কি? পাঠককে বোঝানো। তার কারণে আমাদের বলছে যে অলংকার ব্যবহার না করে সোজা সাপটা ভাষায় নিজে ভাব প্রকাশ করতে পারলেই সেই লেখাটা কি হবে? ভালো হবে। কাহারও অনুকরণ করিও না। লেখক কি করতে না করছে? কাউকে অনুকরণ করতে না করছে। অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। এই যে অনুকরণ, যখন আমরা কাউকে কোনো কিছু করি তখন কি হয়? তার দোষগুলোই আমরা অনুকরণ করি, কিন্তু তার গুণগুলো আমরা অনুকরণ করতে পারি না। লেখক এই কথাটাই এখানে বলছেন। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক, এই যে এখানে একটা শব্দ দেখেন, লেখক বাংলা শব্দটাকে বারবার বলছে। এখানে কি বলছে? বাংলা। আমরা বানানো পাই বাংলা। এই বাংলায় মানে বাংলা কিন্তু আজকের বাংলা, এই বাংলাটাই কি আজকের বাংলা। আজকের বাংলা, বাংলাটাই হচ্ছে আজকের বাংলা। এই আজকের বাংলার বিষয়টা কি দেখেন, এই প্রথমে এই বাংলাটা ছিল এমন, 1800 শতকের দিকে বা 19 শতকের শুরুর দিকে বাংলা লেখা হতো এইভাবে, মূগয় আকার লয়াকার। পরবর্তীতে এই বাংলাটা হয় এভাবে, বয়াকার মু আকার লয়াকার বাংলা। আর বর্তমানে লেখা হয় কে বাদ দিয়ে অনুস্বর করে বাংলা। তো বাংলাটা প্রথমে এরকম ছিল, তারপরে এমন, তারপরে এমন হয়েছে। তো দেখেন, অমুক ইংরেজি লেখক বা সংস্কৃত লেখক বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, আমি এইরূপ লিখিব, এই কথা কদাপিও মনে আনিবে না। কদাপিও মনে আনিবে না, কদাপিও মনে আনিবে না বলতে এখানে বোঝা যাচ্ছে কখনো কি করবে না? কখনো মনে আনিবে না, কখনো মনে আনিবে না। যে এই লেখক এরকম ভাবে লিখেছে, ইংরেজি লেখক, সংস্কৃতি লেখক বা বাংলা লেখক এভাবে লিখছে, আমাকে এইভাবে লিখতে হবে, এটা চিন্তা করতে না করছে কে? বঙ্কিম। তারপরে 12 নম্বরে কি বলছে দেখেন, যে কথা প্রমাণ করিতে পারিবে না তাহা লিখিবে না। প্রমাণগুলি প্রস্তুত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। এই যে গুরুত্বপূর্ণ দেখেন, যে কথা প্রমাণ দিতে পারিব না সেই কথা লিখবো না। লেখক বলছে যে কথা প্রমাণ দিতে পারবো না সেগুলো লিখবো না, তাহা লিখো না। মানে কি? প্রমাণের যে বিষয়গুলো আছে, প্রমাণ আপনি যেটা লিখবেন সেই তথ্যের সাথে সাথে কি আপনি প্রমাণ সাইডে রাখতে পারবেন? পারবেন না। তাই বলছে প্রমাণগুলো তাহা লিখো না, কিন্তু প্রমাণগুলো প্রস্তুত করা সকল সময় প্রয়োজন হয় না। মানে সব সময় প্রমাণগুলো লেখার প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। কেউ যদি আপনার লেখা সম্পর্কে প্রশ্ন তোলে, কেউ যদি আপনার লেখা সম্পর্কে সন্দেহান করে বা কটাক্ষ করে, আপনি প্রমাণটা আপনার হাতে থাকা চাই, যাতে আপনি প্রমাণটা দেখাইতে পারেন সমালোচকদের সমালোচনার মুখ বন্ধ করার জন্য। এই কথাটা এখানে লেখক বলেছেন। তারপরে দেখেন, বাংলা সাহিত্যে বাংলায় কি ভরসা, বাংলা সাহিত্যে কি বাংলার ভরসা। এই নিয়মগুলো ও বাংলার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলেই বাংলা সাহিত্য উন্নত বেগে হইবে। আপনার পাঠ্য বইয়ে দেখবেন এই যে এখান থেকে 13 নম্বর নামের আরেকটা পয়েন্ট বাড়িয়ে দেওয়া আছে। তো এই যে বাংলা সাহিত্য, বাংলা ভরসা, এই নিয়মগুলো বাংলার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলেই বাংলা সাহিত্যের উন্নতি বেগ হইতে থাকিবে। এখন দেখেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই যে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদনের মধ্যে কি বলছে, যে কোনগুলো লিখতে হবে, কোনগুলো লিখতে হবে না, কিভাবে লিখতে হবে, বা লেখাটা বা প্রকাশ করতে হবে কিভাবে, মানে লেখাটা ফেলে রাখতে হবে তারপর প্রকাশ কিভাবে লিখতে হবে, এইগুলো বঙ্কিমচন্দ্র এখানে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদনে আমাদের কি কি হচ্ছে কি, যে যেসব জিনিস করতে না করছেন, বলছেন যশের জন্য লিখতে না করছেন, টাকার জন্য লিখতে না করছেন, লেখার সাথে সাথে ছাপাইতে না করছেন, বিদ্যা প্রকাশের চেষ্টা করিতে না করছেন, কাউকে অনুকরণ করতে না করছেন, প্রমাণ ছাড়া কোনো কিছু লিখতে না করছেন, অপ্রয়োজনে অলংকার ব্যবহার করতেও বা ব্যঙ্গ করতেও না করছেন, যে ভাষার দক্ষতা নেই সেই ভাষার প্রয়োগ করতেও না করছেন। তাহলে আমাদের এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি এখানে দিয়েছি। এক পলকে যেসব জিনিস আমাদের না করছেন সেগুলো দিয়ে দিয়েছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদনে আমাদের কি বোঝাতে চেয়েছেন, বা এই যে সাহিত্যের অভিসন্ধি বা সাহিত্যের মূল ঘটনাটা কি। বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখকদের উদ্দেশ্যে উপদেশমূলক বাণী দিয়েছেন। মানে উপদেশমূলক বাণী কি করতে হবে, কি করতে হবে না, যার মধ্য দিয়ে নতুন লেখকরা বাংলা সাহিত্যে তাদের লেখনীর এর মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হতে পারে। মানে এই যে বঙ্কিমচন্দ্রের উপদেশগুলো শুনলে তারা বাংলা সাহিত্যে তারা সুপ্রতিষ্ঠিত হতে পারবে তাদের লেখনীর মধ্য দিয়ে। এই প্রবন্ধের লেখক নতুন লেখকদের কি কি অর্জন করতে হবে আর কি কি বর্জন করতে হবে সেটা বলছেন। কি কি অর্জন করতে হবে এবং কি কি বর্জন করতে হবে তা উল্লেখ করেছেন। তাই বলা যায় এই প্রবন্ধটি নতুন লেখকদিগের নির্দেশনামূলক বা উপদেশমূলক প্রবন্ধ
দো। এখন দেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এইটা দিয়ে আপনি সৃজনশীলতা শুরু করতে পারেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এখান থেকে যদি প্রশ্ন আসে এটা দিয়ে শুরু করতে পারেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপযোগিতাবাদী সাহিত্য চিন্তার প্রকাশ ঘটেছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটি। আমাদের সৃজনশীল যেভাবে আসতে পারে সেটা হচ্ছে সাহিত্যে বঙ্কিমচন্দ্র যেগুলো না করছেন এরকম কোন মানে সেগুলো করছে এরকম কোন রাইটার সম্পর্কে উদ্দীপক থাকতে পারে, বা সেটা সম্পূর্ণ মানছে এরকম কোনো উদ্দীপক থাকতে পারে। তো সেখানে আমাদের প্রবন্ধের কোন বিষয়টা অনুসরণ করা হয়েছে কোনটা অনুসরণ করা হয়নি এই বিষয়গুলো উল্লেখ করা হবে। আমাদের বাংলা সম্ভারে একাদশ দ্বাদশ শ্রেণী সহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী এবং জব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা প্লেলিস্টে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস দিয়ে যাব। তার মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম যে টপিকসটা ছিল আজকে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন আমরা রচনা করছি। আমাদের বাংলা সম্ভারের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের বাংলা সম্ভার ফেসবুক পেজে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।